আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা মানব শরীরতত্ত্ব, রক্ত সঞ্চালন নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে এমনভাবে আলোচনা করব যেন তোমরা নিজেরা নিজেরাই পরবর্তীতে পড়ে নিতে পারো। তো আমাদের এই লেকচারটা অনেকটা একাডেমিকের জন্য, এমসিকিউর জন্য সহায়ক হবে, প্লাস রিভিশনের জন্য সহায়ক হবে, এন্ড পুরোপুরি অ্যাডমিশন বেসড হবে। মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন সবাই মোটামুটি উপকৃত হবে এই লেকচার দ্বারা। তো আমরা একটু বই অনুযায়ী আগাবো, কারণ বায়োলজির জন্য, বায়োলজি পড়ার ক্ষেত্রে বইয়ের আসলে বিকল্প নেই। তো যে যতই বিভিন্ন গাইড বই বা বিভিন্ন অন্য কোনো কোচিং বুক ম্যাটেরিয়াল সাজেস্ট করুক না কেন, আলটিমেটলি কিন্তু তোমাদের বই, মেইন বইটা পড়তে হবে। এবং যারা চান্স পেয়েছে তারা সবাই কিন্তু মেইন বই পড়েই চান্স পেয়েছে। তাদের সাথে যদি তোমরা কথা বলে থাকো তাহলে তারা এটাই বলবে। তো আমরা একদম পাঠ পরিকল্পনা অনুযায়ী, মানে আহ আমরা একটা বই কিভাবে পড়তে পারি আসলে, তো প্রথম দিকে কিন্তু পরিকল্পনা দেওয়া থাকে। তো এখানে দেখা যায় যে আমাদের এখানে 12টা টপিকে ভাগ করা হয়েছে। তার মধ্যে আমাদের সবগুলো টপিক যে একদম বিস্তারিত পড়তে হবে তা কিন্তু না। দেখা যায় শুধুমাত্র কিছু কিছু জিনিস আমাদের বিস্তারিত পড়তে হয়। তো তাহলে হয় কি, আমাদের একটা মাইন্ড ম্যাপ মাথায় থাকে, তখন আমাদের এটা অ্যাডমিশনে হেল্প করবে। আচ্ছা, তো আমাদের পাঠ পরিকল্পনার প্রথম যে পার্টটা, অর্থাৎ রক্তকণিকা এবং লসিকা, এবং রক্ত জমাট বাঁধা বা রক্ততন্ত্র, এই যে পার্টটা, এই যে 4টা যে পার্ট আছে, এই 4টা পার্ট নিয়ে আমরা প্রথমত আলোচনা করবো। তো এখানে হয়তো বা আমাদের 30-40 মিনিট মতো লাগতে পারে। তো আশা করি তোমরা ধৈর্য সহকারে সে ক্লাসটা করবে। আচ্ছা, তো আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমত রক্ত বলতে আমরা সাধারণত কি বুঝি, এই জিনিসগুলো মেডিকেল অ্যাডমিশন লাগবে না, বাট আমরা বেসিক জিনিস তো আমরা এমনিই জানি যে রক্ত দেখতে লাল হয়। তারপর রক্ত কিরকম হবে, ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে। তো তাহলে আমাদের জানতে হবে রক্তের পিএইচটা কি। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। আচ্ছা, তো যদি 7.35 থেকে 7.45 হয়, সেই ক্ষেত্রে আহ আমরা জানি কি নিউট্রাল পিএইচ কত, নিউট্রাল পিএইচ হচ্ছে 7। তাহলে 7-এর যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, ক্ষারীয় হবে। আচ্ছা, এখন এই যে 7.35 থেকে 7.45, এখন এর কম হলে কি হবে, বেশি হলে কি হবে। তো 7.35 এর যদি কম হয় তখন আমরা ব্লাডের ক্ষেত্রে সেটাকে আমরা বলি অ্যাসিডোসিস। আর যদি 7.45 এর বেশি হয় তখন সেটাকে আমরা বলি অ্যালকালোসিস। কোনো কোনো ক্ষেত্রে 7.35 বলা হয়, 6.9-এরও যদি বেশি হয় তখন এক্সট্রিম লেভেলের অ্যাসিডোসিস হয়, সেটাও বলা হয়ে থাকে। আচ্ছা, তো তোমরা জাস্ট এইটুকু মনে রাখলেই হবে যে নর্মাল রেঞ্জটা কত এন্ড গড় কত। গড় পিএইচ হচ্ছে 7.4, তো যেটা আসে সেটাই তোমরা দিবে। আচ্ছা, তো এরপর আমাদের জানতে হবে আমাদের বডিতে রক্তের পরিমাণ কত। সাধারণত 8% থাকে দেহের ওজনে। তো ধরো তোমার বডির ওয়েট 60 কেজি, তাহলে তোমার কত লিটার রক্ত থাকবে, অলমোস্ট 5 লিটারের মতো থাকবে। তো এভারেজ 4 থেকে 6 লিটার মতো থাকে। তারপর দেহের রক্তের যে তাপমাত্রা, সেটা হচ্ছে আমাদের বডির তাপমাত্রা। রক্তের তাপমাত্রা হচ্ছে আমাদের বডির তাপমাত্রা। তো আমাদের বডির নর্মাল টেম্পারেচার কত, 36 to 38 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের রক্তের তাপমাত্রাও সেম। দেন এটার এভারেজটা হবে 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তারপর রক্তের স্বাদ মনতে হয়, এই জিনিসগুলো আমরা জেনারেল কিছু ইনফরমেশন। তার মানে আমরা প্রথমত কি পড়লাম, রক্তের বৈশিষ্ট্য। তারপর আমরা পড়বো রক্তের সাধারণ যে কাজগুলো, তাহলে সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ কাজ। এরপর আমরা আস্তে আস্তে ডিপে ঢুকবো। ওকে, তোমরা যখন বই পড়বে তখন তোমরা এই জিনিসটি মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তো এখন রক্তের যখন কাজে চাই, রক্তের সাধারণ কাজের মধ্যে গেলে আমরা ফার্স্টের দিকে কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। ফার্স্টের যে যে বিষয় আলোচনা করছি একদম বেসিক থিম। তো সেখান থেকে আমরা শুরু করি। যেমন রক্তের একটা কাজ কি, যে অক্সিজেন, অক্সিজেন পাঠানো, অক্সিজেন ক্যারি করা। তো অক্সিজেন কোথায় ক্যারি করে নিয়ে যাবে, অক্সিজেন ক্যারি করে নিয়ে যাবে টিস্যুতে। অক্সিজেন ক্যারি করে কোথায় নিয়ে যাবে, টিস্যুতে নিয়ে যাবে। আচ্ছা, এন্ড টিস্যুতে কেন নিল, কারণ টিস্যু এটিপি দরকার হয়, শক্তি তৈরি করার দরকার হয়। এন্ড এটার জন্য অক্সিজেনও লাগে, সেম ভাবে কি লাগে, নিউট্রিয়েন্টসও লাগে। তার মানে কি কি নিবে, অক্সিজেন নিবে, আর নিবে কি নিউট্রিয়েন্টস নিল। আচ্ছা, এন্ড বিনিময়ে সে কি দিয়ে দিবে রক্তের কাছে, রক্তের কাছে সে যে বর্জ্য পদার্থ আছে, তার যে বর্জ্য সেটা দিয়ে দিবে। বর্জ্য কি, যেমন কার্বন ডাইঅক্সাইড দিতে পারে, আদার যে বর্জ্য পদার্থগুলো আছে, ওয়েস্ট ম্যাটেরিয়াল সেগুলো সে দিয়ে দেয়। তাহলে যাচ্ছে অক্সিজেন, নিউট্রিয়েন্টস, এন্ড বের হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড এন্ড আদার যে বর্জ্যগুলো। এখন এই যে অক্সিজেন ক্যারি করতেছে, অক্সিজেন রক্তের কোন উপাদানটা অক্সিজেন ক্যারি করে, রক্তের যে উপাদানটা অক্সিজেন ক্যারি করে তার নাম আমরা কি জানি, আরবিসি। আচ্ছা, আর এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা বের করে নিয়ে আসতেছে, টিস্যু থেকে বের করে নিয়ে আসতেছে, পরবর্তীতে আমরা লাংসে এক্সপিরেশনের মাধ্যমে বের করে দিচ্ছি পরিবেশে, সেটা ক্যারি করতেছে কে, বা সেটা ট্রান্সপোর্ট করতেছে কে, এটার মেজরিটি পার্ট ট্রান্সপোর্ট করতেছে প্লাজমা। অ্যান্ড আরবিসিরও রোল আছে। আরবিসি আরবিসি যেমন পটাশিয়াম বাইকার্বনেট রূপে কিছুটা পরিবহন করে। আরবিসি কিছুটা রোল, সাম কিছু, বাট মেইন রোল প্লাজমা। আর অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে মেইন রোল আরবিসি। প্লাজমাতে কিছু পরিমাণ হতে পারে, প্লাজমাতে কিছু পরিমাণ অক্সিজেন পরিবহন হতে পারে, দ্রবীভূত অবস্থা থাকে অ্যাকচুয়ালি।
আচ্ছা, তারপর এই যে নিউট্রিয়েন্টস গুলো যে ক্যারি হচ্ছে, নিউট্রিয়েন্টস ক্যারি করার কাজ কার? এটা হচ্ছে প্লাজমার কাজ। তারপর এই যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে, এটার কার কাজ? এটা হচ্ছে প্লাজমার কাজ। আচ্ছা, তো এরকম করে তোমরা একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করবে। আমি এখানে এলোমেলো করে দেখিয়েছি, এটা চাইলে আরো সুন্দর মতো গুছিয়ে দেখানো যায়। তো আমরা শুধুমাত্র একটু সামারাইজ করে দিই, কারণ এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য বা কোনো ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। সো জাস্ট এমনি একটু সামারাইজ করে দিলাম। আচ্ছা, তো এইভাবে আমরা মূল কাজগুলো পেলাম। তাছাড়া আরো অনেকগুলো কাজ করে, যেমন হরমোন পরিবহন করা, অ্যান্টিবডি পরিবহন করা, ভাইটামিনস পরিবহন করা ইত্যাদি কাজগুলো আছে। তারপর হচ্ছে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। দেহের উষ্ণতা কিভাবে নিয়ন্ত্রণ করবে মানে কি? আহ দেহের যে টেম্পারেচার আছে, অর্থাৎ ব্লাড সার্কুলেশন যত বেশি হবে, তত হচ্ছে কি টেম্পারেচারটা কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে ফুল বডিতে হচ্ছে এটা ছড়িয়ে যাবে। তখন কি হবে? ঘাম হবে, সোয়েটিং হবে। সোয়েটিং এর মাধ্যমে আমাদের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রক্ত। আচ্ছা, তারপর হচ্ছে আর কি কি নিয়ন্ত্রণ করে? রক্ত হচ্ছে জমাট বাঁধানো লাগে, যেটাকে আমরা বলতে পারি হিমোস্টেসিস। আরটা হচ্ছে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা, সকল কিছুর ভারসাম্য রক্ষা করা, আয়নিক সাম্যতা রক্ষা করা, পানির সাম্যতা রক্ষা করা, তা যে পরিমাণ থাকা দরকার সেটুকুই রাখা, এটাকে বলে হোমিওস্টেসিস। এই হোমিওস্টেসিসও কিন্তু রক্তের রোল আছে। আচ্ছা, তারপর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। ব্লাড প্রেশার বাড়ে কখন? যখন হচ্ছে ব্লাড ভলিউম বেড়ে যায়, রক্তের আয়তন বেড়ে যায়। তো তাহলে রক্তের আয়তন কমানোর মাধ্যমে আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা পড়বা। আর একটা জিনিস এখানে এমসিকিউ হিসেবে লাগে, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। তো এই ইনফরমেশনটা তোমরা মনে রাখবা, এই যে এখানে দাগানো আছে প্লাজমা প্রোটিনের কথাটা। আর একটা কথা আমরা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে এটা আমাদের বডি ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। অর্থাৎ ফ্যাগোসাইটোসিসের পক্ষে জীবাণু ভক্ষণ করে, জীবাণু মারে, তারপর অ্যান্টিবডি তৈরি করা ইত্যাদি ইত্যাদি কাজ। তাছাড়া আরো বিভিন্ন কাজ আছে, সেগুলো আমরা রক্তকণিকার মধ্যে যে আমরা পড়বো। আচ্ছা, এখন আমরা আসি রক্তের উপাদান। রক্তের মধ্যে আমরা কি পাই? তার আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এটা রক্তটা আসলে আমরা তরল হিসেবেই পাই। তো এখন তার মানে আমরা দেখতে পাচ্ছি যে রক্তের আসলে তরল কম্পোনেন্ট আছে, যেটাকে আমরা কি বলবো? রক্তের যে তরল কম্পোনেন্ট, তাহলে একটা অংশ পাই যেটাকে আমরা বলতেছি তরল। এই তরল কম্পোনেন্টকে আমরা বলবো হচ্ছে রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা। এবং আরেকটা আমরা কম্পোনেন্ট পাই, সেটাকে আমরা বলতে পারি রক্তকণিকা বা ব্লাড কর্পাসল। রক্তকণিকা বা ব্লাড কর্পাসল। আচ্ছা, এখন রক্তরস বা প্লাজমাটা আসলে কি কি জিনিস নিয়ে গঠিত হবে? তো স্বাভাবিকভাবে এটা যেহেতু তরলই বেশি, তাহলে এর মধ্যে পানি পানি থাকবে হচ্ছে 92% হচ্ছে পানি থাকবে। আর তাছাড়া আর বাকি জিনিসগুলো হচ্ছে কি কঠিন কঠিন বস্তু থাকবে। এই কঠিন বস্তুর মধ্যে কি কি থাকবে? কঠিন বস্তুর মধ্যে যে কোনো কঠিন বস্তুকে আমরা কিভাবে ভাগ করতে পারি? যেটা হচ্ছে জৈব, অর্থাৎ অর্গানিক বস্তু। অর্গানিক বস্তু থাকবে, অর্থাৎ কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যে কেমিক্যাল গুলো আছে, সেগুলোকে বলে অর্গানিক কম্পাউন্ড। ওই অর্গানিক কম্পাউন্ড গুলো থাকবে। আর হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড থাকবে, অর্থাৎ অজৈব বস্তু থাকবে। এখন ইনঅর্গানিক বলতে আমরা কি বুঝি সাধারণত? যে ধাতব জিনিসগুলো বা সল্ট বা লবণ, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নেম এনিথিং। তো এই টাইপের যে ধাতুগুলো আছে সেগুলো থাকে। আচ্ছা, আর অর্গানিকের মধ্যে আবার আমরা ভাগ করতে পারি কি কি ভাগে? দেখো, ম্যাপটা কিন্তু খুবই সোজা, আস্তে আস্তে ধাপে ধাপে আসতেছে। এন্ড কমন সেন্স ক্লিক করেই করা যায়, এটা লেখা যায় আসলে। তো তোমাদের এটা মুখস্থ করা দরকার, মুখস্থ করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। তো আর অর্গানিক জৈব বস্তুর মধ্যে কিরকম থাকতে পারে? যেমন আমরা বললাম যে প্লাজমা প্রোটিন থাকে, তাই না? তো প্লাজমা প্রোটিন। তারপর আর কি কি থাকে অর্গানিকের মধ্যে? এই যে বর্জ্য তৈরি হলো, বর্জ্য ক্যারি করে নিয়ে যাচ্ছে, তাহলে বর্জ্যগুলো কি অর্গানিক সাবস্টেন্সেস। তাহলে বর্জ্য পদার্থ থাকবে, বর্জ্য পদার্থ। আচ্ছা, তারপর এই যে বিভিন্ন ধরনের যে হরমোন, এনজাইম, এই টাইপের জিনিসগুলো থাকে, তাই না? এগুলাকে হচ্ছে আমরা কি নামে বলতে পারি? এগুলোকে হচ্ছে অন্যান্য পদার্থ রূপে এখানে রাখা হয়েছে। দেখি এখানে আমাদের ক্লাসিফিকেশন এখানে কি রাখা হয়েছে, যে পানি পানি কঠিন পদার্থের মধ্যে আমরা পেলাম অজৈব উপাদান, যেগুলোকে আমরা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো রাখতে পারি। আর আছে জৈব উপাদানের মধ্যে আমরা কি পেলাম? প্লাজমা প্রোটিন। আর হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, আর হচ্ছে অন্যান্য পদার্থ, যেমন হচ্ছে গ্লুকোজ, লিপিড, হরমোন টরমোন ইত্যাদি। আচ্ছা, বর্জ্য পদার্থ কি কি আছে এটা একটু লাগবে, এটা হচ্ছে তোমরা এমসিকিউ হিসেবে মনে রাখবে। বর্জ্য পদার্থের মধ্যে আছে কি? ইউরিয়া, তারপর হচ্ছে ইউরিয়া ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন। এগুলো নট ক্রিয়েটিন, এটা কিন্তু ক্রিয়েটিনিন। ওকে, তারপর জ্যান্থিন ইত্যাদি ইত্যাদি। তো এটা তোমরা মনে রাখবে। আর প্লাজমা প্রোটিন গুলো মনে রাখা অবশ্যই বাধ্যতামূলক। প্লাজমা প্রোটিনের মধ্যে আছে কি? অ্যালবিউমিন। 4টা প্লাজমা প্রোটিনের নাম আমরা মনে রাখবো: অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। যখন তোমরা মেডিকেলে আসবে তখন হচ্ছে তোমাদের এই প্রত্যেকটা কাজ করতে হবে, কোনটার কি কাজ। এখনো তোমরা টুকটাক কাজগুলো করবে। ফাইব্রিনোজেন আর একটা হচ্ছে প্রথম বিন। অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথম বিন। ওকে, তো এই
প্লাজমা প্রোটিন, 4টা প্লাজমা প্রোটিন নাম অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাছাড়া ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে, ক্লটিং ফ্যাক্টর সেগুলো কিন্তু হচ্ছে প্লাজমা প্রোটিন। ক্লটিং ফ্যাক্টর গুলো মনে রাখতে পারো তোমরা, যেটা 5 নম্বরে দেওয়া আছে, সেগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। এন্ড প্লাজমা প্রোটিন গুলো কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। তো আমরা এটা এখানে লিখে দিই যে প্লাজমা প্রোটিন গুলা কোথায় তৈরি হচ্ছে? লিভারে। লিভারে তৈরি হচ্ছে, লিভার থেকে আসে প্লাজমা প্রোটিন। তাহলে এই তো হয়ে গেল। তাহলে আমাদের এই যে রক্তরসের বা তরল যে কম্পোনেন্ট আছে সেগুলো আমরা পেয়ে গেলাম। এবার আসে রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে কি কি আছে? রক্তকণিকার মধ্যে সিম্পল তিনটা পাবো আমরা। আরবিসি, যেটা হচ্ছে কি 44% হচ্ছে আরবিসি থাকে, লোহিত রক্তকণিকা থাকে। তার মানে রক্তকণিকা সব থেকে বেশি থাকে আরবিসি, যার কাজ কি অক্সিজেন ক্যারি করা। আর হচ্ছে কে থাকে? হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এটা ডাব্লিউবিসি আর প্লাটিলেস মিন হচ্ছে 1%-এর মতো থাকে। প্লাটিলেস, এরা মিলে হচ্ছে 1%-এর মতো থাকে। সেখানে ডাব্লিউবিসির কাজ কি? ফ্যাগোসাইটোসিস করবে, তো ডিফেন্স মেকানিজমের কাজ করে। আর প্লাটিলেসের কাজ কি? রক্ত জমাট বাঁধাবে। ওকে, তো এইখানে আমরা ওর বেসিক কাজগুলো আমরা পেয়ে গেলাম মোটামুটি। আচ্ছা, তাহলে আমাদের মাথায় মোটামুটি এই ম্যাপটা ঢুকাতে পারবো আমরা ইনশাল্লাহ, তাই না? যে রক্ত আসলে কি জিনিস, রক্তের কাজ কি, হ্যাঁ রক্ত আসলে কি কি জিনিস দিয়ে গঠিত হয়। এই যে এই জিনিসটা টোটালি হচ্ছে আমি তোমাদেরকে এখানে পড়িয়েছি। ওকে, এন্ড পরবর্তী আমরা যখন ডাব্লিউবিসি করবো তখন আমরা ভিতরে যাবো, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। ওকে, তো এটা আমি আর এখন এখানে পড়িয়ে জটিল করলাম না। আম, ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি, আমাদের তাহলে এখন এখানে তোমরা কি কি পড়বা? দেখো এখানে তাহলে পড়ার তেমন কিছুই না, জাস্ট প্লাজমা প্রোটিনটা পড়বা, যে 7.5% থাকে। And নাম কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন প্রথম দিক, আর ক্লটিং ফ্যাক্টর গুলো আছে। আচ্ছা, নাইট্রোজেন গঠিত বর্জ্য থাকে, যেগুলোর নাম কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন ইত্যাদি ইত্যাদি, আর অ্যামোনিয়া। আর অন্যান্য পদার্থের মধ্যে কি থাকবে? গ্লুকোজ, লিপিড, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই, গ্লুকোজ খাই, লিপিড খাই, প্রোটিন খাই, এগুলো থাকবে। তারপর হরমোন ক্যারি হবে, তো হরমোন কোথা দিয়ে যাবে? রক্তরস দিয়ে তো যাবে। তাহলে রক্তরসে অন অফ দা কম্পোনেন্ট হচ্ছে হরমোন, ভাইটামিন, অ্যান্টিবডি এটসেট্রা। আচ্ছা, অ্যান্টিবডিটা মনে রাখবে যে রক্তরস, অ্যান্টিবডি কোথায় থাকে? রক্তরসে থাকে, থাকে নাকি রক্তকণিকায় থাকে? তো রক্তরসে হচ্ছে অ্যান্টিবডি থাকে। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, রক্তরসের কাজ গেল। তো রক্তরসের ওয়ান অফ দা কাজ হচ্ছে এই যে অক্সিজেন তো খুব বেশি একটা পরিবহন করে না, অক্সিজেন দ্রবীভূত অবস্থা থাকে, কার্বন হচ্ছে পরিবহন করে, এটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কাজ। তারপর খাদ্য সার, অর্থাৎ হচ্ছে নিউট্রিয়েন্টস গুলো ক্যারি করে নিয়ে যায়। ওকে, তারপর বর্জ্য পদার্থ যেগুলো ছিল সেলের মধ্যে সেগুলো আবার ক্যারি করে নিয়ে আসে। এবং পরবর্তীতে কি করে? কিডনির যে রেচন প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে যায়। তারপর কিছু হচ্ছে মলের মাধ্যমে বের হয়ে যায়। যে মূলত হচ্ছে ব্লাডে ফিল্ট্রেশনের মাধ্যমে, কিডনিতে ফিল্ট্রেশনের মাধ্যমে হচ্ছে রেচন প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে যায়, ইউরিনের মাধ্যমে। আচ্ছা, তো এই ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো হচ্ছে তোমাদের লাগবে। আর এরপর হচ্ছে রক্তকণিকা নিয়ে আমরা বললাম হালকা। তো রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম কি? রক্তকণিকা এখন ব্লাড যে কর্পাসল, তো সেই ক্ষেত্রে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে হিম। হিম কথাটা আসে এখানে। আরেকটা হচ্ছে তৈরি হয়, যে কোনো কিছু তৈরি হতে বলা হয় পোয়েসিস, জেনেসিস, এই টাইপের কথা থাকবে। পোয়েসিস, জেনেসিস থাকবে। তো রক্ত তৈরি হওয়ার যে প্রক্রিয়া রক্তকণিকা, সেটা বলা হেমাটোপোয়েসিস। ওকে, হেমাটোপোয়েসিস। যেমন রক্তকণিকা বা রক্ত নিয়ে আমাদের যে বিদ্যা, সেটাকে বলে হেমাটোলজি। আচ্ছা, তো এবার আমরা আস্তে আস্তে লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এবার লোহিত রক্তকণিকা আলোচনা করা যাক। তো লোহিত রক্তকণিকার ক্ষেত্রে এখানে আমরা প্রথমত বলবো আরবিসি তে কি কি থাকে লোহিত রক্তকণিকায়। আর হচ্ছে সংখ্যাটা আমরা দেখবো, সংখ্যা বেশি হলে কি হয়, কম হলে কি হয়, আর কাজ কি, কাজটা আমরা মোটামুটি জানি। আচ্ছা, তো কম্পোজিশন, আরবিসি মূলত গঠিত হয় হিমোগ্লোবিন দিয়ে। তাহলে হিমোগ্লোবিন থাকে আরবিসি তে, তাহলে কি থাকে না? হিমোগ্লোবিন থাকে, তাহলে থাকে নাকি? থাকে না হচ্ছে নিউক্লিয়াস থাকে না। আদার যে সেলুলার সেলুলার যে অর্গানেলস গুলো আছে, সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে, সেগুলো থাকে না। তাহলে নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস আর কার কার নাই আরবিসি ছাড়া? তোমরা একটু এটা হচ্ছে তোমরা একটু সাথে সাথে পড়ে ফেলবে যে নিউক্লিয়াস কার কার থাকে না। নিউক্লিয়াস থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, গলগি বডি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না। কেন মাইটোকন্ড্রিয়া থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকলে তো, আরবিসি তে মাইটোকন্ড্রিয়া থাকলে ও যে অক্সিজেন ক্যারি করতো, সেই অক্সিজেন গুলো তো মাইটোকন্ড্রিয়া ইউজ করে ফেলতো শক্তি তৈরি করার জন্য, তাহলে কিন্তু সেলের কাছে আর অক্সিজেন ক্যারি করা হইতো না। আচ্ছা, তো এই জন্য মাইটোকন্ড্রিয়া থাকে না, রাইবোজোম থাকে না, কিছু থাকে না, শুধুমাত্র কি থাকে? হিমোগ্লোবিন থাকে। শুধুমাত্র কি থাকে? হিমোগ্লোবিন থাকে। তাহলে কিছু থাকে না, শুধুমাত্র কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এখন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন নিয়ে আমরা যেহেতু বলতেছি, তাহলে হিমোগ্লোবিন আসলে কি দ্বারা গঠিত? হিমোগ্লোবিন হচ্ছে হিম দ্বারা গঠিত এবং গ্লোবিন দ্বারা গঠিত। হিম অ্যান্ড গ্লোবিন। গ্লোবিন হচ্ছে এখানে প্রোটিন পার্টটা, আর হিম হচ্ছে এখানে রঞ্জক পার্টটা, অর্থাৎ পিগমেন্টের যে পার্টটা। হিমের কারণে হচ্ছে কি হয়? রক্ত লাল হয়। তাহলে আরবিসির হিমোগ্লোবিনের হিম পার্টের জন্য রক্ত লাল হয়। আচ্ছা, এখন এই হিমটা হিমটা আসলে কি দ্বারা গঠিত? হিমে আবার দুইটা চেইন থাকে, পলিপেপটাইড দুইটা চেইন থাকে। এত কিছু তোমাদের ডিটেলস দরকার নেই। তোমরা যেটা এখানে মনে রাখবা যে একটা হিম কয়টা অক্সিজেন ক্যারি করতে পারে, অক্সিজেনের হিসাবটা আমি তোমাদের একটু এখানে শিখাই দিই। অ্যাডমিশনে আসতেও পারে, না আসতে পারে, বাট তাও তোমরা জেনে রাখো, যারা মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার পর মেডিকেলে পরবর্তী ভর্তি হবে, তো তোমাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, তো মনে রাখবা এখানে হিমের ক্ষেত্রে হচ্ছে রিং থাকে, পাইরোল থাকে আর কি, যেগুলোকে পাইরোল বলে। পাইরোল, পাইরোল বলে। তো এরকম হচ্ছে 4টা পাইরোল থাকে।
আচ্ছা, আমরা একটু সহজ করি জিনিসটা সহজ করলে যেরকম দাঁড়ায় সেটা হচ্ছে একটা হিমের মধ্যে টোটাল হচ্ছে 4টা আয়রন থাকবে, 4টা আয়রন দ্বারা গঠিত। ওকে, 4টা আয়রন দ্বারা গঠিত হবে এক একটা হিম। একটা হিমে 4টা আয়রন থাকবে। এন্ড এক একটা আয়রন, দেখো আয়রন গুলা কি ফর্মে থাকে, Fe2+ ফর্মে থাকে। এন্ড আয়রন গুলোর সাথে কি বাইন্ড করে, অক্সিজেন বাইন্ড করে, অর্থাৎ এই যে O2 বাইন্ড করে আর কি, অক্সিজেন বাইন্ড করে। তাহলে একটা আয়রন কয়টা অক্সিজেন ধরতে পারবে, একটা অক্সিজেনই ধরতে পারবে। তাহলে 4টা আয়রন কয়টা অক্সিজেন ধরতে পারবে, 4টা অক্সিজেন ধরতে পারবে। তাহলে 4টা আয়রন 4টা অক্সিজেন ধরতে পারে। তার মানে একটা হিমে আয়রন আছে কয়টা, 4টা। মানে একটা হিমে আয়রন আছে 4টা, 4টা আয়রন 4টা অক্সিজেন ধরতে পারে। তার মানে একটা হিমে টোটাল কয়টা অক্সিজেন ক্যারি হয়, 4টা অক্সিজেন ক্যারি হয়। এই হচ্ছে জাস্ট এই হচ্ছে জাস্ট হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বা হিসাব নিকাশটা। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। এটা মনে হয় তোমাদের বইতে আছেও, না থাকলেও সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে নিউক্লিয়াস যে নাই হিমোগ্লোবিন, আরবিসির ক্ষেত্রে এটা সব থেকে ইম্পর্টেন্ট আছে কি, হিমোগ্লোবিন আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা এখানে। আর এখানে ওদের গঠনে আর ইম্পর্টেন্ট কি মনে রাখা যায়, যে ওদের গঠনটা হচ্ছে দ্বি-অবতল। ওকে, দ্বি-অবতল, বাইকনকেভ শেপ বলা হয় আর কি, চাকতির মতো দ্বি-অবতল। অ্যালপেনলিবে যে চকলেট আছে ওইটার শেপের মতো। এন্ড ওটার বুকর ব্যাস আছে একটা 7.3 মাইক্রোমিটার। তোমাদের জন্য এখন ইম্পর্টেন্ট না, বাট হেমাটোলজিতে খুব লাগে। সাইজ ছোট হয়ে গেলে, সাইজ বড় হয়ে গেলে, ছোট হয়ে গেলে অ্যানিমিয়া বলা হয়। ওকে, হিমোগ্লোবিন কম থাকলে অ্যানিমিয়া হয়, ইত্যাদি বিষয়গুলো হেমাটোলজিতে লাগে। আচ্ছা, তো এখন হচ্ছে তোমাদের, তাহলে আমি একটু তোমাদের এইগুলো নিয়ে আলোচনা করি যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বয়সের ক্ষেত্রে, বিভিন্ন লিঙ্গ ভেদে হচ্ছে আরবিসির পরিমাণটা হচ্ছে এক এক রকম হয়। তো আরবিসির সংখ্যাটা কাউন্ট, আরবিসি কাউন্ট, তো সব থেকে বেশি থাকবে কোথায়, সব থেকে আচ্ছা আমরা আগে বলি যে পুরুষে কত থাকে। এটা অনেক আসতেও পারে, লাগতেও পারে। পুরুষে থাকে হচ্ছে কত, 50 থেকে হচ্ছে 54 লাখ পুরুষে থাকে। ওকে, আর মেলে থাকে হচ্ছে এটা, আর ফিমেলে থাকবে, অর্থাৎ নারী দেহে থাকবে মোটামুটি 45 থেকে 49 লাখ, বা কোথাও কোথাও হচ্ছে 44 থেকে 49 লাখ এরকম। আচ্ছা, এরপর আস্তে আস্তে করে দেখো 10 করে বাড়বে মোটামুটি। এই যে তোমাদেরকে আমি এখানে দেখে আর লিখলাম না, এই যে দেখো, এটা হচ্ছে এই যে পুরুষ হচ্ছে 50 থেকে 54, স্ত্রী দেহে পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 44 থেকে 49, তারপর আরো 10 বাড়াবা তাহলে হচ্ছে যে শিশুর হচ্ছে তাহলে কত, 60 থেকে 70, তারপর আরো 10 বাড়বে ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ। ওকে, তো তাহলে ভ্রূণে সব থেকে বেশি পরিমাণে লোহিত রক্তক্ষরণ থাকে, কারণ ওর খুব বেশি অক্সিজেন ক্যারি করা লাগে। আচ্ছা, তাহলে স্বাভাবিক মাত্রার নিচে থাকলে তাকে কি বলে, রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে। তাই স্বাভাবিক মাত্রাটা কত, এটা একটু আমরা এখানে লিখে দিই। এখানে স্বাভাবিক যে মাত্রাটা, সেটা হচ্ছে একটা বলতে গেলে অ্যাভারেজ 37 লাখ। 37 লাখের নিচে থাকলে সেটাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে, বা এটাকে বলা হয় কত পার্সেন্ট, 25% এরকম সামথিং হবে। তো ভ্যালুটা হচ্ছে এরকম, তোমরা মনে রাখতে পারো।